স্যার, প্রথমেই যে বিষয়টায় আসবো সেটা হলো, অবশেষে কাকুর কণ্ঠ পরীক্ষা করার সুযোগ পেল ইডি। গতকাল রাত্রে এসএসকেএম থেকে কাকুকে বার করে নিয়ে যাওয়া হলো এবং শেষে তার অনেক রকমভাবে, নানা রকমভাবে, কেউ বলছেন 12 রকমভাবে, কেউ বলছেন 16 রকম, কেউ 13 রকম, কেউ বা 3 রকম, নানা রকমভাবে কথা বলিয়ে তার কণ্ঠের নমুনা, ভয়েস স্যাম্পল সংগ্রহ করলো ইডি। তাহলে কি কাকুর শেষ অবধি খেলা শেষ হলো? কি বলবেন এ বিষয়ে? দেখুন, কাকুর কণ্ঠ পরীক্ষা করা হবে না, কণ্ঠস্বর পরীক্ষা করা হবে। কারণ যে টেলিফোনের কথাবার্তায় যে কণ্ঠস্বর পাওয়া গিয়েছে, যেটা কাকুর কণ্ঠস্বর মনে করা হচ্ছে, সেইটা কাকুর কণ্ঠস্বর কিনা পরীক্ষা করলে সেটা প্রমাণ হয়ে যাবে। যদি এটা কাকুর কণ্ঠস্বর হয়, তাহলে কাকু অস্বীকার করতে পারবেন না যে অপর প্রান্তে যে লোকটা আছে তার সঙ্গে তিনি কথা বলেছেন। এখন অপর প্রান্তে যে লোকটা আছে সেটা তো উনি বলতে পারবেন, তদন্তকারী অফিসাররা হয়তো ইতিমধ্যে জেনেওছেন বলে আমার ধারণা। তো তখন সেই অপর প্রান্তের লোককে জিজ্ঞাসাবাদ করা যাবে, দরকার হলে তার কণ্ঠস্বর নিয়ে পরীক্ষা করা যাবে, এবং এই কণ্ঠস্বর যদি পরীক্ষা হয় ল্যাবে, তাহলে সেটা আদালতে প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে। তাহলে তারা যে কথাবার্তা অপরাধ করার জন্যে বলেছেন, সেটাতে তাদের সাজা হওয়ার সম্ভাবনা আছে। আর আপনি যেগুলো বলছেন যে 12 রকমভাবে, 3 রকমভাবে, সেটার ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। যে দেখুন, আমি এখন একরকমভাবে কথা বলছি, আমি এর থেকে চিৎকার করেও কথা বলতে পারি, এর থেকে আস্তে আস্তে ফিস ফিস করেও কথা বলতে পারি। কোন জায়গা থেকে কথা বলছি তার উপর অনেক সময় নির্ভর করে, কার সঙ্গে কথা বলছি তার উপর নির্ভর করে। সেই জন্যে যে কণ্ঠস্বরটা পাওয়া গিয়েছে, তো সেইটা তখন আস্তে কথা বলছিলেন না জোরে কথা বলছিলেন। এখন কথা বলার যেগুলো পরীক্ষা করা হয়, যে শব্দটা তৈরি হচ্ছে, শব্দ তরঙ্গ, তো তার ফ্রিকোয়েন্সি কত, তার অ্যাম্পলিটিউড কত, তাতে উপসর্গ কী আছে, তো সেইগুলো ভালোভাবে বোঝার জন্যে যে একটু কণ্ঠস্বর উঁচু করেও নমুনা নেওয়া হয়, কণ্ঠস্বর নিচু করেও নমুনা নেওয়া হয়, মাঝামাঝি জায়গায় নমুনা নেওয়া হয়, যাতে করে বুঝতে কোনো রকম অসুবিধা না হয়, যেরকমভাবে কথা বলে থাকেন সেটা যদি ধরা পড়ে। স্যার, একটা বিষয় সকলের মধ্যে ঘুরছে, সেটা হচ্ছে যে 104 দিনে নাকি ভয়েস কর্ড বদলে ফেলা যায়। তাহলে কাকু কি, কালীঘাটের কাকু কি তাহলে হরবোলার মতো বিভিন্ন কণ্ঠে বিভিন্ন সময় কথা বলতে পারেন? না, হরবোলার মতো কথা বলতে পারেন কি না সেটা কণ্ঠস্বর না বদলেও অনেকে বলতে পারে, যে পাখির মতো গান করছে, হাতির ডাকছে, এরকম লোক আমি তো দেখেছি, করতে পারে। এখন কারো কণ্ঠস্বর যে বিজ্ঞানে যেগুলো আমি যেগুলো বললাম, যে ফ্রিকোয়েন্সি, অ্যাম্পলিটিউড, বা তাতে যে উপসর্গগুলো আছে, সেইগুলো যারা এএনটি সার্জেন আছেন, এই যে আমরা যে কথা বলি তাতে যে ফ্রিকোয়েন্সির সৃষ্টি হয় বা যে অ্যাম্পলিটিউডের সৃষ্টি হয়, সেগুলো অপারেশন করে সেগুলো পাল্টানো যায় কি না সেই ট্রেনিং আমার নেই। যদি পাল্টানো যায়, যে অপারেশন করে বা অন্য কিছু প্রয়োগ করে যে ফ্রিকোয়েন্সি পাল্টিয়ে দেওয়া যাচ্ছে, অ্যাম্পলিটিউড পাল্টিয়ে দেওয়া যাচ্ছে, উপসর্গের সংখ্যা পাল্টিয়ে দেওয়া যাচ্ছে, তাহলে তো সম্ভব, সেই চেষ্টা হয়ে থাকতে পারে। তাহলে কাকুর কণ্ঠস্বর এতটা জরুরি কেন হয়ে উঠলো ইডির কাছে? তাহলে কি এই যে চাকরি চুরির কি যে তালা রয়েছে, সেই তালার চাবি কি তাহলে কাকুর কণ্ঠস্বর? দেখুন, যে কণ্ঠস্বরগুলো পাওয়া গিয়েছে তাতে কাকু কাকে কি কথা বলছেন সেটা আমি জানি না, কিন্তু আপনারা জানেন যে কুন্তল ঘোষ টাকা নিয়ে আসলেন, সেখানে নিয়ে মাত্র 10 লাখ এরকম টাকা কুন্তল ঘোষকে বললেন যে পার্থ চ্যাটার্জির কাছে এটা পৌঁছে দাও, বাকি অনেক বেশি লাখ টাকা নিজের কাছে রেখে দিলেন। তো পার্থ চ্যাটার্জি মন্ত্রী, শাসক দলের 2 নম্বর নেতা, তো তার কাছে সামান্য টাকা তিনি পাঠাচ্ছেন আর তার কাছে বেশি টাকা রাখছেন। তিনি কোনো মন্ত্রীও নন, শাসক দলের পার্থ চ্যাটার্জির উপরের নেতাও নন, তাহলে তিনি টাকাটা যে রাখছিলেন
পার্থ চ্যাটার্জির উপরের কোনো লোকের জন্যে? তো এই যে তাহলে কাউকে বলছেন যে টাকা নিয়ে আয়, বা এর কাছে টাকা পাওয়া গিয়েছে, একে চাকরি দেওয়ার ব্যবস্থা করে দে, এই কথাগুলো যদি প্রমাণ হয়ে যায় যে এগুলো কালীঘাটের কাকু বলছেন, তাহলে তাকে অপরাধী হিসেবে প্রমাণ করাটা সহজ হবে, এবং যাকে বলছেন তাকেও এই সাজার মধ্যে নিয়ে আসা সম্ভব হবে। স্যার, একটা জিনিস বারবার, যে কোনো দুর্নীতির তদন্তই যখন হয়েছে, সেটা চাকরি চুরি হোক বা সেটা মদন মিত্রের ক্ষেত্রে যখন ছিল সেই সময় হোক, বা জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়, প্রত্যেকটা দুর্নীতির তদন্ত যখন হয়েছে, সেই দুর্নীতি তদন্তে যাদের নাম উঠে এসেছে তাদেরকে সঙ্গে সঙ্গে দেখা গেছে এসএসকেএম হাসপাতালে ছুটতে আনফিট বলে। এসএসকেএম যাদেরকে আনফিট বলেছে, পরবর্তীকালে অন্যান্য হাসপাতাল কিন্তু তাদেরকেই ফিট সার্টিফিকেট দিয়েছে। ঠিক সেম জিনিস, একই ব্যাপারটা কাকুর ক্ষেত্রে, ওই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তার ক্ষেত্রেও ঘটলো যে এসএসকেএম তাকে আনফিট বলে এতদিন রেখে দিয়েছিল, অথচ ইএসআই হাসপাতাল কিন্তু তাকে ফিট সার্টিফিকেট দিল। এমনটা কেন হলো? দেখুন, আমাদের পুরো জাস্টিস সিস্টেমটা দাঁড়িয়ে আছে যে আমাদের লোকেরা নিরপেক্ষভাবে সৎভাবে কাজ করবে, এবং এখানে একজন লোককে কেউ মারধর করলো, তার যে ইনজুরি হলো, ডাক্তারবাবুরা সার্টিফিকেট দেবেন, কোর্টে সেটা গ্রাহ্য হবে। এই ডাক্তারবাবুরাই পোস্টমর্টম করবেন, সেখানে কি পেলেন সেটা কোর্টে গ্রাহ্য হবে। তো এখন যেটা ঘটছে সেটা দেখে সাধারণ মানুষের বিচার ব্যবস্থার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুদের উপর আস্থা উঠে যাবে। কারণ অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে দেখুন, ওনাকে সিবিআই ডাকলো, উনি এসে উর্বান ওয়ার্ডে চিত হয়ে শুয়ে পড়লেন, ভর্তি হয়ে গেল। দেখুন, আমরাও সরকারি হাসপাতালে চিকিৎসা করতে যাই, পিজি হাসপাতালেও যাই আমি। তো আমি এইটুকু জানি যে হাসপাতালে ভর্তি হতে হলে হয় আউটডোরে দেখাতে হয়, আউটডোরের ডাক্তারবাবু দেখে যদি মনে করেন যে ভর্তি করার দরকার আছে, তারপর যে বিভাগে ভর্তি হবে সেখানে যদি বেড থাকে তাহলে ভর্তি হয়। অথবা এমার্জেন্সিতে কেউ এসছেন, এমার্জেন্সি থেকে বলছে যে একে ভর্তি করতে হবে, তখন বেড খালি থাকলে ভর্তি হয়, না থাকলে হয় না। তো দেখুন, অনুব্রত মণ্ডল এসে আউটডোরে বা এমার্জেন্সিতে যেতেন বলে আমার জানা নেই। তারপরে অনেক দিন তাকে সার্টিফিকেট দেওয়ার পর শেষে যখন দিলেন না, অনুব্রত মণ্ডল বোলপুরে ফিরে গেলেন, যে সরকারি হাসপাতালে এক ডাক্তারকে বাড়িতে নিয়ে আসলেন, তিনি তাকে রেস্ট লিখলেন, এবং তারপরে সে ডাক্তারবাবু কি বললেন যে আমি পরিবার নিয়ে থাকি, আমার এই রেস্টের সার্টিফিকেট দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তার মানে কি, তাকে সার্টিফিকেট দেওয়ার উনি উপযুক্ত মনে করেননি, কিন্তু ভয়ে দিয়েছেন। তারপরে দেখুন, পুলিশের লোকেরা দিল্লি যাওয়া থেকে ঠেকানোর জন্যে তাকে যখন জেল থেকে নিয়ে এসে কোর্টে প্রডিউস করে কাস্টডিতে নিলেন, তখন দুবরাজপুর হাসপাতালে পরীক্ষা করতে নিয়ে গেলেন। দুবরাজপুরের হাসপাতালের ডাক্তারবাবুরা তাদের জায়গা ছেড়ে দিয়ে বাইরে এসে গাড়িতেও পরীক্ষা করছে। তো কোথায় তাদের নিরপেক্ষতা থাকে? তারপরে পার্থ চ্যাটার্জি, আপনি যে কথাটা বললেন যে আগে তো অনেকবার হয়েছে, তারপরে এমন হলো যে পার্থ চ্যাটার্জি শুধু ভর্তি করা হলো না, আইসিইউতে দেওয়া হলো যাতে তাকে কোনো মতে নেওয়া যায় না। কিন্তু নিয়ে গিয়ে যখন কেন্দ্রীয় সরকারের হাসপাতালে তার পরীক্ষা করানো হলো, বলা হলো যে এমন কিছু হয়নি, যার জন্য ভর্তি করানোই দরকার আছে, আইসিইউ তো দূরের কথা। এবং পিজি হাসপাতালের ডাক্তারবাবুরা যেটা করেছিলেন সেটা যে ভুল, সেটা পার্থ চ্যাটার্জি এতদিন বেঁচে থেকে প্রমাণ করে দিয়েছেন। এরপরে কালীঘাটের কাকু, তার কণ্ঠস্বর নমুনা নেওয়া হবে। তিনি তো দিব্যি, আমরা দেখেছি সাংবাদিকরা প্রশ্ন জিজ্ঞেস করে, তোর বাপের কি এরকম কথাটা তো বলছে, মানে দিব্যি মেজাজে আছে। তো এইসব বলতে পারছেন, তাহলে কণ্ঠস্বরের নমুনা কেন নেওয়া যাবে না? কিন্তু ডাক্তারবাবুরা অনুমতি দিলেন না নেওয়া যাবে। এমনকি যখন কোর্টের অর্ডার অনুসারে লোকেরা ওখানে পৌঁছলেন, যাতে তার কাছে পৌঁছতে না পারেন, ফলে তাকে আইসিইউতে ঢুকিয়ে দেওয়া হলো। এবং আইসিইউ বেড খালি ছিল না বলে একটা বাচ্চার বেডে ঢোকানো হলো, বাচ্চা মারা গেল বাইরে দাঁড়িয়ে, বাচ্চা ভর্তি হতে পারছে না, কিন্তু কালীঘাটের কাকুকে বাচ্চার বেডে দিয়ে দেওয়া হলো। তো এগুলো তো অসততা। মানে
নিরপেক্ষতার প্রচণ্ড অভাব, নিজেদের কিছু অবৈধ সুযোগ সুবিধা বজায় রাখার জন্যে, যে যাতে তার সুন্দরবনে বদলি না হয়, কি নর্থ বেঙ্গলে বদলি না হয়, কি এদিকে আরামবাগে কি বাঁকুড়ায় বদলি না হয়, কলকাতাতেই যাতে থাকতে পারেন, এখানে পিজি হসপিটালেও থাকতে পারেন, বাইরে প্রাইভেট প্র্যাকটিসও করতে পারেন, এই সব সুযোগ সুবিধার জন্যে এই শাসক দলের নেতাদের খুশি করে চলছেন। তা করতে গিয়ে হাসপাতালটার বদনাম করছেন, নিজেদের তো কোনো কথাই নাই, তাদের বদনাম হলে বোধহয় কোনো যাই আসে না। নাহলে তারা যা করেছেন সেটা কোনো মতেই চিকিৎসকদের কাছ থেকে আশা করা যায় না। স্যার, এক্ষুনি আপনি যে বিষয়টা বললেন যে কালীঘাটের কাকুকে যখন আইসিইউতে ভর্তি করা গেল তখন একটা চিলড্রেন্স ওয়ার্ডের একটা বেড দখল করে তাকে রাখা হলো, এতে বাইরে একটা বাচ্চা মারা গেল, বা এরকম বহু কেস পাওয়া গেছে যে এইরকম সময় যারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন অসুস্থ, তাদের ভর্তি হওয়া দরকার, তারা ভর্তি হতে পারছেন না। তো সেই যে এই ধরনের কাজগুলো যে সমস্ত ডাক্তাররা করছেন, এসএসকেএম এই প্রভাবশালী নেতা বা মন্ত্রীদের দুর্নীতিগ্রস্ত যারা, তাদেরকে বাঁচানোর জন্য এই জাতীয় অনৈতিক কাজ যেসব ডাক্তারবাবুরা করছেন তাদের বিরুদ্ধে তদন্ত করবার দাবি উঠছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ কিন্তু তারা এই প্রশ্নটা তুলছেন। আপনি কি মনে করেন, সত্যি কি তাদের এগেইনস্টে তদন্ত করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার? আমার মনে হয় তারা যেহেতু চিকিৎসক, অতএব তদন্ত হলে কোনো চিকিৎসককে দিয়ে করাতে হবে, কারণ যিনি চিকিৎসাবিদ্যা বোঝেন না তাকে দিয়ে তো তার তদন্ত সঠিকভাবে হওয়া সম্ভব নয়। পুলিশ বা অন্য তদন্তকারী সংস্থার লোকেরা থাকতে পারেন, কিন্তু এটা চিকিৎসককে দিয়ে করাতে হবে। এবং আমার তো মনে হয় এই অপরাধ যারা করছেন তাদের খুব কঠিন সাজা হওয়া উচিত এবং এদের রেজিস্ট্রেশন বাতিল হওয়া উচিত। এদের চিকিৎসক হওয়ার কোনো অধিকার নাই। আচ্ছা স্যার, কালকে যে ঘটনা আমরা দেখেছিলাম, এই কালীঘাটের কাকুর প্রসঙ্গে আবার ফিরে যাচ্ছি, প্রথম দিকে তিনি তদন্তকারী অফিসারদের সঙ্গে তুমুল অসহযোগিতা করেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র, এবং পরে যখন তার উপর চাপ দেওয়া হয়, কাউন্সেলিং করা হয়, তখন তিনি ভেঙে পড়েন, এবং এর পেছনে যে কি কারণ থাকতে পারে সেটা এখনো কেউ বুঝতে পারছে না। উনি কি খুব মানসিক চাপে আছেন বলে মনে হয় আপনার? দেখুন, সুজয় কৃষ্ণ ভদ্রের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যে তার কণ্ঠস্বর নিতে দেওয়া হচ্ছে না এটা তো নয়। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর মিলে গেলে তিনি যাদের সঙ্গে কথা বলেছেন সেখান থেকে যাদের কাছে পৌঁছে যাবেন তাদের যাতে অসুবিধা না হয় তার জন্যেই এটা করা হচ্ছে। না হলে এসএসকেএম এর ডাক্তারবাবুরা সুজয় কৃষ্ণ ভদ্রের জন্য এটা করছেন না, এ ব্যাপারে কোনো রকম সন্দেহ থাকার কারণ নেই। যে আপনারা দেখেছেন যে মদন মিত্র মন্ত্রী ছিলেন, এখনো এমএলএ, তিনি পিজিতে এসে একজন রোগীকে ভর্তি করাতে পারেননি। তো তার মানে কি মদন মিত্রর থেকে অনেক পাওয়ারফুল লোকদের চাপে ডাক্তারবাবুরা এটা করছেন, এই ব্যাপারে কোনো রকম সন্দেহ থাকার অবকাশই নেই। স্যার, যে বিষয়টায় এই যে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তার ভয়েস স্যাম্পল নেওয়ার একটা কারণ রয়েছে, কারণ তার যে কথাবার্তা পাওয়া গেছে, যে সমস্ত কথাবার্তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে রয়েছে, যে স্যাম্পল রয়েছে, তার সঙ্গে মিলিয়ে দেখার জন্য তার ভয়েস স্যাম্পল কালেকশনের একটা প্রশ্ন উঠেছিল, যেটা কালকে রাত্রে করা হয়েছে। কিন্তু এই একই সঙ্গে বিচারপতি অমৃতা সিনহার স্বামীকেও কিন্তু ডেকে সিআইডি তার ভয়েস স্যাম্পল নেওয়ার চেষ্টা করেছে বা নিয়েছে, বা এই ধরনের একটা সমস্যার মধ্যে তাকে ফেলেছে। এটার কারণ কি হতে পারে? দেখুন, তাকে যে কেসে ডাকা হয়েছে সেই কেস সম্পর্কে আমি জানি না, সেই কেসের অভিযোগটা দেখতে হবে, এবং সেখানে যদি এমন কিছু হয় যে তার ফোন থেকে বা অন্যের ফোন থেকে তার পরিচয় দিয়ে তিনি এমন কিছু করেছেন বা বলেছেন যেটা অপরাধ, সেটা তিনি করেছেন কিনা তার জন্য তার ভয়েস পরীক্ষা করা হবে। সেটা যদি হয় তো তার তো উচিত নমুনা দিয়া। এবারে একটু আসছি তৃণমূলের অন্দরের কথায়। সেটা হলো যে কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে তৃণমূলের মধ্যে একটা যেন চাপানুতর চলছে, সেটা হচ্ছে নবীন প্রবীণ নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে।
সেখানে হঠাৎ করেই মানে দেখা গেছিল যে একটা মানে চাপা উত্তেজনা চলছে যে কোনো একটা দিক মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফের, কোনো একটা দিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফের। মমতা বন্দ্যোপাধ্যায় সামনাসামনি এসে বললেন যে পুরনো চাল ভাতে বাড়ে, তাদেরকে সম্মান করতে হবে। পরবর্তীকালে দেখা গেল যে মমতাই শেষ কথা এবং অভিষেক সেনাপতি, এবং এই বিতর্কে ইতি টেনে একযোগে ব্যাপারটা দাবি করলেন ফিরহাদ হাকিম এবং কুণাল ঘোষ। তাহলে কি এতদিন যে ঘটনাগুলো চলছিল, এতদিনের যে ঘটনাগুলো, সে সবই মানে আই ওয়াশ ছিল? কি মনে হয় আপনার? দেখুন, আমার ব্যক্তিগত মত যে এটা তৃণমূলে তো মমতা ব্যানার্জির পর আরো অনেক সিনিয়র নেতা আছেন, মানে মমতা ব্যানার্জির থেকে উত্তরাধিকারটা যাতে অভিষেক ব্যানার্জি পায়, অন্য নেতারা না পান, তার জন্য করা হচ্ছে বলে আমার ধারণা। বাকি সব নাটক। স্যার, কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে দুর্গামূর্তি তৈরি হয়েছে। তারপর দেখা গেল ডক্টর নির্মল মাঝি তিনি তহা সিদ্দিকীকে বললেন তিনি নাকি রামকৃষ্ণদেবের অবতার, এবং সারদা দেবী নাকি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অবতার হয়ে জন্মেছেন কালীঘাটে, এটাই নাকি তিনি বলে গেছিলেন। এর কিছুদিন পরে আবার দেখা গেল ব্রাত্য বসু তাকে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন যে শ্রী চৈতন্যের অবতার। এখন হঠাৎ করেই দেখা গেল যে কুণাল ঘোষ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন শ্রীরামকৃষ্ণদেব, এবং অভিষেক নাকি বিবেকানন্দ। বর্ষশেষেই একটা নতুন অধ্যায় শুরু করলেন কুণাল ঘোষ। কি মনে হয়, মানে এই রাজনীতির মধ্যে এইসব মহাপুরুষদের টেনে এনে এই জাতীয় একটা কথাবার্তা বলা, কি মনে হয় কেন বলতে চাইছেন এই জাতীয় কথাবার্তা তারা? দেখুন, আমার যেটা মনে হয়, শাসক দলের নেতারা মনে করেন না যে তাদের নিজেদের যোগ্যতায় তারা কোনো জায়গায় যাওয়ার উপযুক্ত। তারা মনে করেন যে তারা যদি একটা পা চাটেন তাহলে তারা কোনো একটা পদে থাকতে পারবেন, এবং তাহলে তারা কাটমানি খেতে পারবেন, তোলা তুলতে পারবেন। অতএব সেই জায়গাটা বহাল রাখার জন্যে নিজেদের মধ্যে মো সাহেবের প্রতিযোগিতা, মানে অঘোষিত প্রতিযোগিতা, এবং তার ফলেই কেউ তাকে চৈতন্য বলছেন, কেউ তাকে সারদা বলছেন, কেউ রামকৃষ্ণ বলছেন। আমি সবগুলো বিশ্লেষণ করছি না। রামকৃষ্ণ যিনি বলছেন, তো তিনি এর আগে কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে সারদা মিডিয়া সেলের সব থেকে সুবিধা যিনি ভোগ করেছেন তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কাপুরুষ, তাকে গ্রেপ্তার করা হোক, আমার সামনাসামনি বসে জিজ্ঞাসাবাদ করা হোক, অন্য কথা আমি ছেড়ে দিলাম। তা আমরা কি রামকৃষ্ণকে এরকম লোক জানি যে তিনি চিটফান্ডের চিটিংবাজদের সুবিধা ভোগ করতেন? আমরা কি এরকম মনে করি যে রামকৃষ্ণকে গ্রেপ্তার করা উচিত, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত? তো তাহলে যিনি সে কথাও বলেছেন, এ কথাও বলছেন, তো তিনি যেখান দিয়ে এই কথাগুলো বলছেন সেটা মুখ না অন্য কোনো জায়গা, আমি আর কিছু বলতে পারবো না। স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়াটা মাত্র সময়ের অপেক্ষা, এমন কথা এর আগেই সৌমিত্র খাঁ বলেছিলেন, এবং এরপরে খোকাবাবু বিজেপির মুখ্যমন্ত্রী হয়ে যদি মুখ দেখান তাহলে অবাক হব না। তাকে নিয়ে ঠিক এই কথা বললেন অধীর চৌধুরী। কি বলবেন এই নিয়ে? দেখুন, এখানে নেতাদের যদি আপনি ইতিহাস দেখেন তাহলে তারা কবে কোন পার্টিতে থাকেন সেটা আপনি যদি সংবাদ মাধ্যমের লোক হোক তাহলে জানবেন। সাধারণ লোক তো বুঝতে পারে না। আমিও তো মাঝে মাঝে, যেমন ইস্ট বেঙ্গলের প্লেয়ার, মোহনবাগানের প্লেয়ার, মোহামেডানের প্লেয়ার, আপনাকে জিজ্ঞেস করতে হবে যে এখন তুমি কোন দলে আছো, তেমনি রাজনৈতিক নেতাদের জিজ্ঞেস করতে হবে যে আপনি এখন কোন দলে আছেন। আপনি উদাহরণ নিন, চোখের সামনে দেখতে পাবেন। এই ধরুন অর্জুন সিং কোন দলে ছিলেন, তারপর মাঝে কোন দলে গেলেন, এখন কোন দলে আছেন। রাজীব ব্যানার্জি আগে কোন দলে ছিলেন, মাঝে কোন দলে গেলেন, এখন কোন দলে আছেন। সব্যসাচী দত্ত আগে কোন দলে ছিলেন, মাঝে কোন দলে গেলেন, এখন কোন দলে আছেন। অতএব যে কথাটা বলছেন সে কথা সম্ভব অসম্ভব কিছু নেই। রাজনীতিতে সব কিছু সম্ভব। আমি এইটুকু বলবো যে নেতারা দেশের জন্যে বা নীতির জন্য রাজনীতি করেন না, নিজেদের সুবিধার জন্য করেন। অতএব কারো যদি মনে হয় এ দলে না থেকে অন্য দলে গেলে আমার সুবিধা হবে, সেটা চলে যাবে। নীতিবান রাজনীতিবিদ আমি তো দেখছি।
স্যার, গতকাল মামলায় তাকে যুক্ত না করেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি, এমন অভিযোগ করেছেন সুজয় কৃষ্ণ ভদ্র। এবং বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তিনি, মানে কালীঘাটের কাকু। তিনি বলছেন যে এই মামলায় এখনো পর্যন্ত কোনো নির্দেশনামা দেওয়া হয়নি এবং এই অভিযোগ করে নির্দেশনামা না পেলে চ্যালেঞ্জ করব, দেখা যাক কিভাবে কি করা যায় বলে সুজয় কৃষ্ণ ভদ্র একটা চ্যালেঞ্জ করেছেন। কি বলবেন এই বিষয়ে? দেখুন, আইনের মাধ্যমে যে কেউ যে কোনো কাজের বিরুদ্ধে তার যে অধিকার সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করতে পারে, এই ব্যাপারে আমার কিছু বক্তব্য নেই। এবং এসব মামলা করতে গেলে যে কী পরিমাণ খরচ হয় সেটা আপনি জানেন, এবং সুজয় কৃষ্ণ ভদ্রের যে টাকার অভাব হবে না সেটাও আপনারা জানেন। এখন দেখতে হবে যে আদালত কি আদেশ দেয়। যেমন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে মামলাটা সরানোর জন্যে, তো এখানে ডিভিশন বেঞ্চ না সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল, মামলা সরেও ছিল, কিন্তু তাতেও তো তারা সন্তুষ্ট নন। তো অতএব তারা তো চেষ্টা করবেনই যে কিভাবে এড়ানো যায়। তার জন্য তারা ডিভিশন বেঞ্চ কেন, সুপ্রিম কোর্টও আবার যেতে পারেন। যতদিন দেরি হয়, কোনো কিছু পেলে তো ভালোই, না পেলেও তো দেরি হবে, এবং দেরি হলে সাক্ষ্য প্রমাণ নষ্ট করা যাবে, আর চিন্তা ভাবনা করা যাবে যে কী করে এগোনো যায়। অতএব তারা এরকম চেষ্টা করবেই, এটাতে কিছু আশ্চর্য হওয়ার কিছু নেই। স্যার, এবার একটা শেষ প্রশ্ন করছি, সেটা হলো যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার মুখবন্ধ খামে আদালতে রিপোর্ট জমা দিল ইডি এবং সিবিআই। সেখানেই একাধিক তথ্য উঠে এসেছে, যেখানে জানা যাচ্ছে লিপস অ্যান্ড বাউন্সের যে কেস, তাতে 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং পাশাপাশি 7.5 কোটি টাকা, যেটা সাধারণত আমরা যে টাকা পরিমাণ দেখতে পেয়েছি যে সুজয় কৃষ্ণ ভদ্র বা এদের কাছ থেকে পাওয়া গেছে তার তুলনায় অত্যন্ত নগণ্য, মাত্র 7.5 কোটি টাকা সেইটা বাজেয়াপ্ত করা হয়েছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, বহু কোটি টাকার লেনদেন হয়েছে, সেখানে মাত্র 7.5 কোটি টাকা বাজেয়াপ্ত করার যে চেষ্টা শুরু হচ্ছে, সেটা ওই বলে না যে সিন্ধুর মাঝে বিন্দু, তো সেই বিন্দু নিয়ে টানাটানি হচ্ছে, সিন্ধুর কাছে এখনো যায়নি, এটুকুই বলতে।